গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। তো আবার আমরা চলে এসেছি দুতি ইনস্টিটিউটের অনলাইন ক্লাস নিয়ে। তো এর আগের দিন আমরা পড়েছিলাম ড্রাগ এবং অ্যালকোহলের অ্যাবিউজ। আমরা কি করে সেটা করব না, অ্যাবিউজ আমরা করব না। তো এখন আজকে আমরা পড়ব পরের চ্যাপ্টারটা, সেটা ইউনিট 1-এরই চ্যাপ্টার। পরের চ্যাপ্টারটা কি আছে? খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, মানে হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন। তো আমরা পড়বো ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, মানে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই খাদ্য উৎপাদনে আমাদের উন্নতিটা করতে কেন হচ্ছে, কেন আমাদের খাদ্য উৎপাদনে উন্নতি সাধন প্রয়োজন? কারণ এই ভারতবর্ষ তথা পৃথিবীতে লোক সংখ্যা যে হারে বাড়ছে, পপুলেশন যে হারে বাড়ছে, তাতে কি যে হারে লোক সংখ্যা বাড়ছে ঠিক সেই অনুপাতেই জমির জায়গার পরিমাণ কমছে, কৃষিজ জমির পরিমাণটা কমে যাচ্ছে। তাই কি আমাদের কম জমিতেই এখন বেশি বেশি পরিমাণে ফসল উৎপাদনের প্রয়োজন, না হলে কি ভবিষ্যতে আমরা খেতে না পেয়ে মরে যাব। তো সেই জন্য আমাদের এটা হচ্ছে প্রধান কারণ যে ইমপ্রুভমেন্টটা আমাদের এই কারণেই করা উচিত। আচ্ছা, তো এই খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, এখানে আমরা পড়বো তিনটে জিনিস। কি পড়বো? প্রথম পড়বো আমরা উদ্ভিদ প্রজনন, অর্থাৎ প্ল্যান্ট ব্রিডিং পড়বো আমরা, প্ল্যান্ট ব্রিডিং। আচ্ছা, তারপর আমরা পড়বো টিস্যু কালচার বা কলা পালন। আর পড়বো আমরা সিঙ্গেল সেল প্রোটিন। তো প্ল্যান্ট ব্রিডিং বাংলাটাও লিখে দিচ্ছি তাহলে। প্ল্যান্ট ব্রিডিং কি? উদ্ভিদ প্রজনন। টিস্যু কালচার, কলা পালন, আর হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। তো ফার্স্টেই আমরা পড়বো কি? প্ল্যান্ট ব্রিডিং বা উদ্ভিদ প্রজনন। তো এই প্ল্যান্ট ব্রিডিংটা কি জিনিস? প্ল্যান্ট ব্রিডিং, উদ্ভিদ প্রজনন। আচ্ছা, প্ল্যান্ট ব্রিডিং মানে কথাতেই বোঝা যাচ্ছে যে কি হয়, একটা প্ল্যান্ট থেকে আমরা আরো অনেকগুলো প্ল্যান্ট তৈরি করব, সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং। তো সেই প্ল্যান্ট ব্রিডিং কথাটা প্রথমে এসছে স্মিথ, বিজ্ঞানী স্মিথের আমরা নাম শুনেছি। স্মিথ হচ্ছে 1967। তো বিজ্ঞানী স্মিথের মতে প্ল্যান্ট ব্রিডিংটা কি? স্মিথের মতে প্ল্যান্ট ব্রিডিং হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে উদ্ভিদের স্মিথের মতে প্ল্যান্ট ব্রিডিং হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে কি করা হয়, যার মাধ্যমে উদ্ভিদের গুণগত মান বা ফসলের উচ্চ ফলনশীলতা এই গুণগত মান বাড়ানো হয়। একটা প্ল্যান্ট থেকেই সেই মানগুলোকে বাড়ানো হয় যেভাবে, যে পদ্ধতিতে, সেটা আমাদের কাছে সেটাই হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং। সেই প্ল্যান্ট ব্রিডিং এর জন্য কি আমাদের অর্থনৈতিক সাহায্য হয়, অর্থনৈতিক হেল্প হয় আমাদের। তো এই প্ল্যান্ট ব্রিডিং তখনই সম্ভব যদি কিনা কোনো একটা উদ্ভিদ, সেটাকে যদি আমি জেনেটিক্যালি মডিফাই করি, বা সেটা যদি তার মধ্যে যদি আমি কোনোভাবে বাইরে থেকে কিছু একটা দিতে পারি, কোনো জিন বা
কোনো একটা মিউটেশন কিছু একটা যদি আমি বাইরে থেকে প্রবেশ করাতে পারি, তাহলে কি হতে হবে সেই উদ্ভিদটাকে হতে হবে জেনেটিক্যালি মডিফাইড। সেই উদ্ভিদটাকে হতে হবে জেনেটিক্যালি মডিফাইড। আর কি হতে হবে? উদ্ভিদটাকে হতে হবে জেনেটিক্যালি মডিফাইড। আর হতে হবে উদ্ভিদটাকে প্ল্যান্ট ব্রিডিং আমার এরকমও হতে পারে যে ধরো সাপোজ এই ভারতবর্ষে সেই গাছটা পাওয়া যায় না যে গাছটা আমি বাইরে কোনো দেশ থেকে নিয়ে এসেছি। এবার সেটা কি, তাহলে কি এখানকার থেকে বাইরে হলো, হয় সেই গাছটা বা সেই উদ্ভিদটা জেনেটিক্যালি মডিফাইড হবে, আদারওয়াইজ কি হবে সেটা বাইরে থেকে নিয়ে আসা কোনো উদ্ভিদ হবে যেটা এখানে আগে কখনো ছিল না, সেটা আমি নতুন করে এই জায়গাতে এই জলবায়ুতে আমি কি ইন্ট্রোডিউস করছি। আর একটা কি হতে পারে, কোনো স্পেশাল মানে কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে যে ওই গাছটার কেন আমি ব্রিডিং করাবো, ওই গাছটাকে কেন আমি চুজ করবো প্ল্যান্ট ব্রিডিং এর জন্য। তাহলে কি হতে হবে, একটা হতে পারে আউটসাইডার হতে পারে, আর হচ্ছে কি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সাম স্পেশাল ক্যারেক্টার। তো প্ল্যান্ট ব্রিডিং, স্মিথের মতে প্ল্যান্ট ব্রিডিংটা কি, তাহলে স্মিথের মতে বা প্ল্যান্ট ব্রিডিং এর তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো? প্ল্যান্ট ব্রিডিং হচ্ছে উদ্ভিদ প্রজননটা কি এমন একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে আমি নতুন কোনো উদ্ভিদের প্রবর্তন করতে পারি, নতুন কোনো উদ্ভিদের প্রবর্তন করতে পারি, সেটা কি অর্থনৈতিক উদ্দেশ্যে বা অর্থনৈতিক সাহায্যের জন্য। আচ্ছা, তো এই প্ল্যান্ট ব্রিডিং এর উদ্দেশ্য কি? প্ল্যান্ট ব্রিডিং এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? প্ল্যান্ট ব্রিডিং এর লক্ষ্য কি? প্ল্যান্ট ব্রিডিং আমরা কেন করব বা উদ্ভিদ প্রজনন আমাদের কেন প্রয়োজন? তার অনেকগুলো লক্ষ্য আছে, তার মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে বলছি। কি কি লক্ষ্য আছে? ফলন বৃদ্ধি, মানে ফলন বৃদ্ধি, মানে কোনো একটা গাছ সেটাকে যদি সেটা ধরো 1 বিঘে জমিতে যদি 20 মন ধান হয়, এবার যদি আমি কোনো ভাবে প্ল্যান্ট ব্রিডিং বা যে কোনো পদ্ধতিতে আমি যদি সেই 1 বিঘে জমিতে 30 মন ধান যদি করতে পারি, সে কোনো টেকনোলজি কোনো জিনকে দিয়ে কোনো মিউটেশন করিয়ে যে কোনোভাবে আমি যদি করতে পারি বেশি সার ব্যবহার করে, তাহলে কি সেটা সেই কৃষকের পক্ষে লাভজনক। তাহলে কি ফলন বৃদ্ধি। আর কি ফলন বৃদ্ধির সাথে সাথে ফলনের কি মানে ফলনের সময় হ্রাস, মানে ফলনের সময় হ্রাস। মানে সাপোজ ধরো যে যে 20 মন ধান ওই 1 বিঘে জমিতে 4 মাসে হতো ধান, সাপোজ ধরো 12 মাস, তো বছর তো 12 মাস, তো 12 মাসের মধ্যে যদি 3 বার যদি ধান হয়, তার মানে কি আমি প্রত্যেকবার ধানের সিজন কি হলো, 4 মাস করে ধানের সিজন হলো, একটা করে সিজন। তো এবার যদি আমি সেই সময়টাকে কমাতে পারি, যদি 4 মাসের জায়গায় আমি কোনোভাবে 3 মাস করতে পারি, তাহলে কি বছরে আমি 4 বার ধান করতে পারবো। তাহলে কি হবে, সেই যদি আমি বছরে 3 বারের জায়গায় 4 বার যদি ধান আমদানি করতে পারি, তাহলে কি আমার ধানের পরিমাণটা বাড়বে, তাহলে কি আমার ইকোনমিক লাভ হবে। আচ্ছা, আর কি আছে? শুধু বেশি পরিমাণে বাড়ালেই তো হবে না, সেটার কি গুণগত মানটাও বৃদ্ধি করতে হবে। তাহলে কি সেই ফসলের গুণগত মানের বৃদ্ধি করতে হবে। সেই ফসলের কি গুণগত মানকেও বৃদ্ধি করতে হবে, কোয়ালিটিটাও ম্যাচিওর করতে হবে, কোয়ালিটিটাও ইমপ্রুভ করতে হবে। আর কি হবে, সেই ফলন বৃদ্ধি গেল, ফলনের সময় হ্রাস গেল, যাতে কম সময়ে আমি বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারি। আর কি হয়, যে ফসলটা আমি করব সেই ফসলের কি সাইজ বাড়ানো, মানে ফসলের আকারে বৃদ্ধি, সাইজটা কি? সাপোজ ধরো কোনো একটা কেউ পেঁপে চাষ করেছে, তাহলে কি সে চাইবে কি যে তার পেঁপের সাইজগুলো যেন বড় হয়, যাতে সে একটা করে পেঁপেই যেন 2-2.5 কেজি ওয়েট হয়। তাহলে কি হবে, সেই কৃষক ইকোনমিক দিক তো সে বেশি লাভবান হবে। তাহলে কি সেই সাইজ
কোনো এই জন্য আমরা হচ্ছে কি ব্রিডিং করাতে পারি, প্ল্যান্ট ব্রিড করাবো। আর কি আর হচ্ছে এই যে যে সমস্ত জায়গায়, আচ্ছা লিখে নিই আগে, খরা প্রতিরোধী। খরা প্রতিরোধী কি? খরা প্রতিরোধী গাছ বা খরা প্রতিরোধী উদ্ভিদ মানে যে সমস্ত গাছগুলো, এখন আমাদের কি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের দিন দিন কি পরিবেশের উষ্ণতা বাড়ছে, টেম্পারেচার বাড়ছে, যার জন্য কি যেই সমস্ত ফসলগুলো আগে ধরো অনেক বেশি অ্যামাউন্টে হতো, এখন কি সে বেশি পরিমাণে রোদ বা এই টেম্পারেচারের জন্য, হিউমিডিটির জন্য কি হচ্ছে, সেটার মানে সেই রোদটাকে অ্যাবজর্ব করতে পারছে না, তার জন্য কি ফসল ঠিকঠাক হচ্ছে না, মাঝপথে পুড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিকমতো ফসলগুলো হচ্ছে না। তো কি সেই সমস্ত আমাদেরকে কি সেই একটা অ্যাডাপ্টেশন আমাদেরকে দিতে হবে, যার জন্য কি সে খরা প্রতিরোধ করতে পারে সেই গাছগুলো, মানে এক্সেসিভ রোদ থাকা সত্ত্বেও যাতে ওর যে পরিমাণ কি বলবো, যে পরিমাণ প্রোডাকশন হওয়ার কথা ছিল সেই পরিমাণই প্রোডাকশন যাতে হয় সেই ফসলগুলো। আচ্ছা, খরার সাথে সাথে বন্যা, তো কি বন্যাটাও তো একটা ফ্যাক্টর, তাহলে বন্যা প্রতিরোধী, বন্যা বা ফ্লাড যেটাই আমি বলবো। আচ্ছা, খরা গেল, বন্যা গেল, আর কি হতে পারে? আর একটা হতে পারে, আর হতে পারে যে, এদিকে লিখছি, খরা গেল, বন্যা গেল, সেই ফসলটার সাইজ গেল, তার কোয়ালিটি গুণগত মান গেল, সময় হ্রাস গেল, আর কি গেল, ফলন বৃদ্ধি, মানে বেশি পরিমাণে প্রোডাকশন হবে, যে জমিতে ধরো 20 মন হতো সেখানে 30 মন ধান হবে। আচ্ছা, আর কি আছে? আর উদ্দেশ্য হচ্ছে কি আমাদের, আর উদ্দেশ্য হচ্ছে যাতে আমি চাই, মানে আমি যদি একটা কৃষক হই তাহলে আমি কি চাইবো, আমি যদি একটা সাপোজ ধর আমি আম বাগান লাগিয়েছি, আম চাষ করছি, তাহলে কি হবে, আমি চাইবো যাতে আমার আমের গাছের সাইজগুলো যেন ছোট থাকে, সেখানে একদম গোড়া থেকে যাতে আম থাকে। এবার আমি নিশ্চয়ই এটা চাইবো না যে আমার বিশাল বড় আম গাছ থাক আর সেখানে অল্প কিছু আম থাক, যেটা বাদুর পাখিতে খেয়ে চলে যাবে, আমি আর বিক্রি করতে পারবো না, তাহলে কি কোনো লাভ কিছু হবে না। তাহলে কি হবে, লম্বা, সেই ফসলটা লম্বা, যেরকম লম্বায় বাড়ানোটাও আমার একটা উদ্দেশ্য, সেরকম আবার কিছু কিছু ফসল আছে যেগুলোকে যেগুলো হচ্ছে মানে সাইজ বেটাতেই, না সরি ভুল বললাম, এটা লম্বা না, এটা হচ্ছে খর্বাকার। আমের উদাহরণটা এটা খর্বাকারে যাবে, কারণ আম যদি বড় গাছ হয় তাহলে কি তাতে আমার লস, আর যদি আমের গাছের সাইজটা যদি ছোট হয়, সেখানে যদি প্রচুর পরিমাণে আম ধরে তাহলে কি সেটা আমার জন্য লাভ। আর আর হচ্ছে লম্বা যদি হয়, আমি যদি গাছটাকে কোনোভাবে লম্বা করতে পারি, সাপোজ ধরো আখের কি, আখের তো হচ্ছে লম্বাটাই তো হচ্ছে আখ হিসাবে বিক্রি হয়, গাছটাই তো বিক্রি হয়, এবার সেটা যদি ছোট ছোট হয় তাহলে সেটাতে কি আমার ইকোনমিক লস হবে। তো এইটা গেল। আচ্ছা, এরপরে আসবে সেই গাছটা, সেই যে ফসল বা সেই যে উদ্ভিদকে আমি যদি প্ল্যান্ট ব্রিডিং করাই তাহলে আমার কি প্রফিট থাকবে, প্রফিটটা থাকবে আমি চাইবো সেই উদ্ভিদগুলো যাতে কি হয়, রোগ প্রতিরোধী হয়, মানে তাদের মধ্যে যাতে এই যে ব্যাকটেরিয়া বলো ফাঙ্গাস বলো, এই ইনফেকশনগুলো যাতে তাদের মধ্যে না থাকে, বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ বলো, রোগ প্রতিরোধী যাতে হয়। আচ্ছা, রোগ প্রতিরোধী গেল। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে অবশ্যই সেই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতাটা বাড়বে, যাতে যাতে যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস হলেও, ধরো বন্যা হোক, খরা হোক বা জলবায়ুর পরিবর্তন হলো, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেও যাতে সেই গাছগুলো যাতে মানে তাদের অ্যাডাপ্টেশন পাওয়ার যাতে বেশি হয়, অভিযোজন ক্ষমতা, তাদের সেই উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা যাতে বেশি হয়, সেই জন্য আমি কিন্তু প্ল্যান্ট ব্রিডিং করাবো। আচ্ছা, তাহলে প্ল্যান্ট ব্রিডিং এর উদ্দেশ্য গেল, লক্ষ্য গেল। এরপর আমরা আসবো প্ল্যান্ট ব্রিডিং, যে উদ্ভিদ প্রজনন এর মেথড, মানে এর তো আমি পড়লাম যে লক্ষ্য পড়লাম, উদ্দেশ্য পড়লাম, এই জিনিসটা কি সেটা বললাম, কিন্তু এর প্রসেস কি, মেথড কি বা টাইপ কি কি।
আচ্ছা, তো এবার আমি কি করব, এবার আমরা পড়ব মেথড বা টাইপস অফ প্ল্যান্ট ব্রিডিং। আচ্ছা, তো এই প্ল্যান্ট ব্রিডিং এর টাইপ কি কি আছে, কি কি টাইপের হতে পারে? আমরা জানি কি বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই প্ল্যান্ট ব্রিডিং এর ওপর কিন্তু কাজ চলছে, বিভিন্ন জায়গায় এই উদ্ভিদ প্রজনন বিদ্যার ওপর গবেষণা চলছে। সেটা ধরো ইন্ডিয়ান এগ্রিকালচারাল ইনস্টিটিউট অফ দিল্লি, সেটা তারপর ধরো কোয়েম্বাটুর, এই যে এগ্রিকালচারাল ইনস্টিটিউটগুলো, এখানে কিন্তু প্ল্যান্ট ব্রিডিং এর উপর প্রচন্ড পরিমাণে গবেষণা চলছে। তো আচ্ছা, তো এখানে মাত্র টাইপ কি কি আছে? টাইপ আছে উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন। আচ্ছা, উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন এটা কি জিনিস? উদ্ভিদ, আচ্ছা এখানে আছে উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন, আগে বলে নি, আছে নির্বাচন, সিলেকশন, আচ্ছা আছে উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন, আছে নির্বাচন, আছে হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন, হাইব্রিডাইজেশন, আচ্ছা আছে হেটেরোসিস, আচ্ছা পলিপ্লয়েড প্রজনন, আচ্ছা পলিপ্লয়েড প্রজনন, আর আছে মিউটেশন বা মিউটেশনের হচ্ছে পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন ব্রিডিং, পরিব্যক্তি প্রজনন, আর লাস্ট আছে কি জিন টেকনোলজি বা জিন প্রযুক্তি, জিন টেকনোলজি বা জিন প্রযুক্তি। আচ্ছা, তাহলে ফার্স্টে আছে কি উদ্ভিদ প্রবর্তন বা ইন্ট্রোডাকশন। এই উদ্ভিদ প্রবর্তনটা কি? আচ্ছা, তাহলে আমরা যাই পরের স্লাইডে দেখি। প্রথমে কি আছে উদ্ভিদ, কি ছিল আমাদের উদ্ভিদ প্রবর্তন, কি আছে আমাদের উদ্ভিদ প্রবর্তন। উদ্ভিদ প্রবর্তনটা কি জিনিস? এটার হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? ওই যে এর আগে আমরা দেখলাম যে প্ল্যান্ট ব্রিডিংটা কিসের জন্য আমরা কিসের থেকে করতে পারি, যদি সেই অর্গানিজমটা বা সেই প্ল্যান্টটা মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে, বা সেই প্ল্যান্টটাকে যদি আমি বাইরের থেকে নিয়ে আসি, বা সেই প্ল্যান্টটার মধ্যে আমি যদি জেনেটিক্যালি মডিফাই করতে পারি সেই প্ল্যান্টটাকে, তাহলে কি তার জন্য আমি প্ল্যান্ট ব্রিডিং করব। তো উদ্ভিদ প্রবর্তনটা হচ্ছে যে উদ্ভিদটাকে আমি, কোনো উদ্ভিদ আমি যদি বাইরে থেকে নিয়ে এসে এখানে এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে যদি তাকে এখানে সংকরায়ন করে তার যদি ফার্দার তার যদি কোনো আমি অপত্য তৈরি করতে পারি,
তাহলে সেটা হচ্ছে কি উদ্ভিদ প্রবর্তন। তাহলে উদ্ভিদ প্রবর্তনটা কি? বাইরের থেকে নিয়ে আসা কোনো একটা গাছ, যেটাকে একটা নতুন পরিবেশে আমি অ্যাডাপ্টেশন করব, নতুন পরিবেশে আমি ওকে রাখবো যাতে সে গ্রো করে, ফার্দার সে ব্রিড করে, ফার্দার সেখান থেকে সেই গাছটা তার বংশবৃদ্ধি করে। তাহলে কি, আর এই উদ্ভিদ প্রবর্তনটা হচ্ছে দুই রকমের। কি কি? একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। আচ্ছা, তো উদ্ভিদ প্রবর্তনটা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা কোনো গাছকে আমি নতুন একটা পরিবেশে, নতুন জলবায়ুতে, নতুন পরিবেশে আমি কি করব, তাকে মানে তাকে বড় করব, তার হচ্ছে গ্রো করব, তার ইমপ্রুভ করব। আচ্ছা, আর প্রাইমারি ইন্ট্রোডাকশনটা কি, যে এখানে কি হয় না, কোনো রকম কোনো মডিফিকেশন থাকে না। ধরো সাপোজ আমি বাইরে থেকে কোনো একটা গাছ নিয়ে এসেছি, গাছটাকে নিয়ে এসে আমি এখানকার একটা কোনো জায়গায়, একটা কোনো মাটিতে আমি সেটাকে পুঁতে দিয়েছি, তারপর কি গাছটা গ্রো করছে, সেটা পড়বে হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশনে। আর যদি মানে কি হলো, উইদাউট এনি মডিফিকেশন, কোনো মডিফিকেশন আমি সেই গাছটার মধ্যে কিন্তু করলাম না, কোনো শুধুমাত্র গাছটাকে আমি নিয়ে এলাম, শুধুমাত্র তার জলবায়ু, তার এনভায়রনমেন্টটা চেঞ্জ হলো। আর এই সেকেন্ডারি ইন্ট্রোডাকশনটা কি? সেকেন্ডারি ইন্ট্রোডাকশন হচ্ছে আমি একটা গাছকে সেখান থেকে নিয়ে এলাম, কিন্তু নিয়ে আসার পর সেই গাছটাকে আমি মডিফাই করলাম, সেটা জেনেটিক্যালি মডিফাই হতে পারে, বা সেটার আমি ডালপালা ছেটে দিলাম, মানে সেই গাছটা যেরকম আমি নিয়ে এলাম সেরকম থাকলো না, গাছটাকে আমি মডিফাই করলাম, সেইটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। আচ্ছা, তো এই উদ্ভিদ, হ্যাঁ, তো এই উদ্ভিদ প্রবর্তন বা এই যে ইন্ট্রোডাকশন, এটার কি, এটার হচ্ছে সুবিধা কি আছে? সুবিধাও যেরকম আছে অসুবিধাও আছে। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমাদের এখানে ওই গাছটা ছিল না, ওই উদ্ভিদটা ছিল না, সেটাকে আমি অন্য কোথাও থেকে নিয়ে আসলাম, তাহলে কি হলো, সেই গাছটা এখানে আমি যদি সেই গাছটা সংকরায়ন করি, সেই গাছটা থেকে ফার্দার আমি যদি ব্রিড করাই, তাহলে কি হবে, সেখান থেকে আবার মানে যেটা বাইরে ছিল সেটা আমাদের এখানেই হলো, তাহলে কি আমাদেরকে সেই গাছটার জন্য বাইরে কোথাও যেতে হচ্ছে না। আচ্ছা, আর অসুবিধাটা কি? যেহেতু নতুন এনভায়রনমেন্ট, তো কি সেই গাছটার সাথে কিছু পেস্ট বা সেই গাছটার সাথে আগাছা আমাদের এখানকার কৃষি জমিতেও ছড়িয়ে পড়ে। আর কি হয়, বাইরে ওই ওই গাছটাকে বাইরে যে মানে যে রোগ বাইরে অ্যাটাক করতো, বা ধরো সে ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, সেই অ্যাটাকটা কিন্তু এখানে এসেও সেই গাছটাকেই হচ্ছে। সাথে সাথে সেই গাছটার সাথে সাথে কি হচ্ছে, সেই গাছের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত গাছগুলো আছে সেটাকেও কিন্তু সেই রোগগুলো আক্রমণ করবে। তো এই হলো উদ্ভিদ প্রবর্তন। আচ্ছা, এরপরে আমরা আসব, এরপরে আমাদের ছিল নির্বাচন বা সিলেকশন। আচ্ছা, এটা কি জিনিস? নির্বাচন, বুঝতেই পারছো, কোনো কিছুকে কি নির্বাচিত করা, চুজ করা। তো আমি নির্বাচনটা কি করে হবে, আমার কোনো একটা পছন্দসই বৈশিষ্ট্য সম্পন্ন গাছকে আমি পছন্দ করে সেখান থেকে তুলে নিলাম, সেটা হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটা কিন্তু আবার দু রকমের হতে পারে। সেই নির্বাচনটা কি হতে পারে? সেই নির্বাচনটা হতে পারে প্রাকৃতিক, আবার সেই নির্বাচনটা কিন্তু হতে পারে কৃত্রিম। তাহলে প্রাকৃতিক কি? প্রাকৃতিক বলতে বুঝতে পারছো, প্রাকৃতিক বলতে কি, এনভায়রনমেন্ট, পরিবেশ, এটার সাথে কে জড়িত আছে? এটার সাথে জড়িত আছে পরিবেশ, এটার সাথে জড়িত আছে পরিবেশ। তাহলে কি, যখন কোনো একটা গ্রুপ অফ অর্গানিজম বা গ্রুপ অফ প্ল্যান্টের থেকে যখন ন্যাচারালি ধরো খরা হলো, বন্যা হলো, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, জলবায়ুর পরিবর্তন হলো, সেখান থেকে যেই যেই গাছগুলো বেঁচে যাবে, সেই দুর্যোগ থেকে, ধ্বংসের মুখ থেকে যেই সমস্ত গাছগুলো বেঁচে যাবে, সেটাই হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন।
আর কৃত্রিম নির্বাচনটা কি, যখন আমরা নিজেরা নিজেদের পছন্দ মতো কিছু স্পেশাল ক্যারেক্টার দেখে, কিছু বৈশিষ্ট্য দেখে সেই গাছগুলোকে আমরা তুলে নেব। হতে পারে সেই গাছগুলো ন্যাচারালি সিলেক্টেড না, প্রাকৃতিক্যালি সেই গাছগুলোকে হয়তো সিলেক্ট করা হয়নি, বা কোনো জলবায়ুর পরিবর্তন বলো বা কোনো এনভায়রনমেন্টাল ইস্যুস হলে সেই গাছগুলো ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো সেটা জানবো না, ভবিষ্যতে কি হবে সেটা আমাদের পক্ষে বলাটা পসিবল না। তো আমরা যদি সেইভাবে নির্বাচন করি তাহলে সেটা হচ্ছে কি কৃত্রিম নির্বাচন। আচ্ছা আচ্ছা, তার আগে প্রাকৃতিক নির্বাচনে একটা কথা বলি। প্রাকৃতিক নির্বাচনে একটা ওয়ার্ড আছে ইকো টাইপ, তোমাদের এটা মনে রাখতে হবে। ইকো টাইপ, ইকো টাইপ, ইকো টাইপটা কি জিনিস? ইকো টাইপ, ইকো টাইপটা কি? ইকো টাইপ হচ্ছে, হ্যাঁ, ইকো টাইপটা হচ্ছে সেই সমস্ত ইকো টাইপ একটা ধরতে গেলে প্রকরণ বা একটা ভিন্নতা। কাদের মধ্যে ভিন্নতা? এই যে প্রাকৃতিক্যালি যে ন্যাচারালি যে সিলেক্টেড হলো যে গাছগুলো ধরো সাপোজ ধরো একটা গ্রুপ অফ প্ল্যান্ট আছে, একটা একগুচ্ছ গাছ, সেই গাছগুলোর মধ্যে থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু গাছ ধ্বংস হয়ে গেল, আর কিছু গাছ বেঁচে গেল। কেন? কারণ তাদের পূর্বপুরুষের, তারা জেনেটিক্যালি তাদের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে, পূর্বপুরুষ থেকে তারা কোনো স্পেশাল পূর্বপুরুষ থেকে কোনো কোনো স্পেশাল বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে, যার জন্য তারা সেই প্রাকৃতিক দুর্যোগটাকে ঠেকাতে পারলো, তারা সেই মানে প্রতিকূলতাকে জয় করতে পারলো। এই যে একই প্রজাতির মধ্যে এই যে ভিন্নতা, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে ইকো টাইপ। মানে কিছু একই প্রজাতির কিছু উদ্ভিদ প্রাকৃতিক দুর্যোগের কারণে মরে গেল, ধ্বংস হয়ে গেল, আবার সেই একই প্রজাতির কিছু উদ্ভিদ যারা কি প্রাকৃতিক দুর্যোগের কারণে বেঁচে গেল। কেন বেঁচে গেল? তাদের মধ্যে কিছু স্পেশাল ক্যারেক্টার ছিল, কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেটা তারা তাদের পূর্বপুরুষ থেকে পেয়েছে। মানে কি, সেটা ইনহেরিটিক্যালি চলে এসছে। সেটা হচ্ছে কি ইকো টাইপ। এই যে প্রকরণ, একই প্রজাতির মধ্যে যে ভিন্নতা, সেটাই হচ্ছে ইকো টাইপ। আচ্ছা, আর কৃত্রিম নির্বাচন হচ্ছে আমরা যেটাকে সিলেক্ট করব আমাদের অর্থনৈতিক কারণে বলো, আমাদের স্বার্থে বলো, আমরা কিছু স্পেশাল ক্যারেক্টার দেখে দেখে সেই গাছগুলোকে আমরা চুজ করবো, সেই গাছগুলোকে আমরা সিলেক্ট করব, সেটা হচ্ছে কি আমাদের কৃত্রিম। এই কৃত্রিম নির্বাচনটা আবার আমরা কিন্তু তিন ভাবে করতে পারি। কৃত্রিম নির্বাচনটা তিন ভাবে করতে পারি। কি? এক হতে পারে দলবদ্ধ নির্বাচন। দলবদ্ধ নির্বাচন কি? এই দলবদ্ধ নির্বাচনটা কি? মানে আমরা কোনো গাছকে দলবদ্ধ নির্বাচন কি, আমরা কোনো গাছকে কি উৎকৃষ্ট মান, মানে সেই গাছের মানে অ্যাডভান্টেজ দেখে, সেই গাছের উন্নত গুণগত মানটাকে দেখে আমরা যখন সেই গাছগুলোকে সিলেক্ট করছি, সেই গাছগুলোকে আমরা যখন সিলেক্ট করছি কিসের জন্য? সেই গাছের বীজ সংগ্রহ করার জন্য। সেটা হচ্ছে কি আমাদের পড়বে দলগত নির্বাচন। আচ্ছা, তাহলে এই দলবদ্ধ নির্বাচনটা কি? যখন আমরা কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গাছ থেকে গাছগুলোকে নির্বাচন করব, সেগুলোর থেকে বীজ সংগ্রহ করে রাখার জন্য, পরবর্তীতে আমরা সেই বীজগুলো রোপণ করব, বা সেই বীজগুলো থেকে আমরা যাতে গাছ বুনতে পারি। আচ্ছা, এটা গেল দলবদ্ধ নির্বাচন। দলবদ্ধ নির্বাচনের পরে আমরা করতে পারি, দলবদ্ধ নির্বাচনের পরে আছে বিশুদ্ধ বংশধারা নির্বাচন। মানে সেই গাছগুলো কি স্বপরাগযোগী হবে, এরকম কিছু গাছকে আমরা সিলেক্ট করতে পারি যে সেই গাছগুলো স্বপরাগী হবে। বিশুদ্ধ বংশধারা নির্বাচন। আচ্ছা, আর একটা হতে পারে, সেটা হচ্ছে ক্লোন সিলেকশন। সেটা হচ্ছে কি ক্লোন নির্বাচন বা ক্লোনাল সিলেকশন। ক্লোন নির্বাচন। এই ক্লোন নির্বাচনটা কি? ক্লোন মানে কি? কপি, কোনো কিছু একটা কপি, সেটা হচ্ছে ক্লোন। তাহলে এই ক্লোন নির্বাচনটা কি? ক্লোন নির্বাচনটা হচ্ছে এই যে দলবদ্ধ নির্বাচন গেল, দলবদ্ধ নির্বাচনে কি আমরা কি করতাম? আমরা হচ্ছে
মানে গুণগত মান সম্পন্ন, উন্নত গুণগত মান সম্পন্ন কি উদ্ভিদের বীজ সংগ্রহ করতাম, সেটা হচ্ছে কি বীজ সংগ্রহ করতাম, সেটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন। এবার সেই উৎকৃষ্ট মানের উদ্ভিদগুলোর থেকে আমরা কি করব, অঙ্গজ জনন করব। ধরো ডাল কেটে, পাতা থেকে, বা ধরো কোনোটার মূল থেকে, কোনোটার ফুল থেকে। এই যে কোনো অঙ্গজ জনন করে করে আমরা যে ব্রিডটা তৈরি করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ক্লোন নির্বাচনের মধ্যে পড়বে। তাহলে ক্লোন নির্বাচনটা কি কি হবে, মেইন জিনিস অঙ্গজ জনন। তাহলে ক্লোন নির্বাচনটা হচ্ছে মেইনলি হচ্ছে কি অঙ্গজ জননের মাধ্যমে আমরা যদি সেটাকে নির্বাচন করি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কি নির্বাচন বা সিলেকশন। এরপরে আমরা আসবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এরপরে আমরা আসবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। বা হাইব্রিডাইজেশন। আচ্ছা, সংকরায়নটা কি, সংকরায়ন বা হাইব্রিডাইজেশন মানে কি দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদকে বা দুটি ভিন্ন প্রজাতিভুক্ত উদ্ভিদকে আমি কি করব, সংকরায়ন করব, হাইব্রিডাইজেশন করাবো। কৃত্রিমভাবে আমি যৌন জনন ঘটিয়ে সেখান থেকে কি উচ্চতর অপত্য সৃষ্টি করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সাপোজ এ একটা প্ল্যান্ট, বি একটা প্ল্যান্ট। আচ্ছা, হ্যাঁ, এ একটা প্ল্যান্ট, বি একটা প্ল্যান্ট। তাহলে এই এ আর বি এর মধ্যে যদি আমি ক্রস করি তাহলে কি হবে, এ বি কি একটা নতুন প্ল্যান্ট হবে। সেই তাহলে অবশ্যই সেই এ প্ল্যান্ট আর বি প্ল্যান্টের মধ্যে যে সমস্ত গুণগত মান থাকবে, এ বির মধ্যে তার থেকে হাই কোয়ালিটি থাকবে, তার থেকে বেশি পরিমাণে সেই মানটা থাকবে, আরো বেশি পরিমাণে উন্নত উদ্ভিদ হবে সেই এ বি গাছটা। আচ্ছা, সেটাই হচ্ছে কি এই যে প্রসেসটা, এই যে এ আর বি কে যে আমি কৃত্রিমভাবে যে যৌন জনন করালাম এ উদ্ভিদ আর বি উদ্ভিদকে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে কি হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। আচ্ছা, এবার এই সংকরায়নটা কিন্তু বা হাইব্রিডাইজেশন তিন রকমের হয়। কি কি তিন রকমের হয়? কি কি হয়? হয় ইন্ট্রাস্পেসিফিক হাইব্রিডাইজেশন। আচ্ছা, আর একটা কি হয়? হয় ইন্টার স্পেসিফিক। আর একটা হয় ইন্টারোজেনেরিক। আচ্ছা, ইন্ট্রাস্পেসিফিক, ইন্ট্রা মিন্স অন্তঃপ্রজাতি, ইন্ট্রা মিন্স অন্তঃপ্রজাতি। তার মানে কি অন্ত, অন্ত মানে কি নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে মানে কি একই প্রজাতির দুটো ভ্যারাইটি। ধরো গমের একটা গমের সাথে গম গাছের সাথে আমি গম গাছেরই হচ্ছে হাইব্রিডাইজেশন করালাম, অযৌন জনন করালাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি ইন্ট্রা স্পেসিফিক। আচ্ছা, আর ইন্টার স্পেসিফিক কি? ইন্টার স্পেসিফিক, হ্যাঁ, ইন্টার স্পেসিফিক হচ্ছে আন্ত, আন্ত মিন্স বাইরের, বাইরের মানে কতটা বাইরের, বাইরের মানে হচ্ছে ইন্টার স্পেসিফিক, মানে প্রজাতিটা একই, স্পিসিসটা একই, কিন্তু সেই জেনাসটা একই কিন্তু শুধু স্পিসিসটা আলাদা। সাপোজ ধরো গমেরই দুটো ভ্যারাইটি, গমের একটা ভ্যারাইটির সাথে গমের অন্য একটা ভ্যারাইটির যদি আমি অযৌন জনন করে যদি কোনো অপত্য প্রডিউস করতে পারি, সেটা হবে কি ইন্টার স্পেসিফিক হাইব্রিডাইজেশন। আর ইন্টারোজেনেরিক মানে যার জেনাসটাই আলাদা, মানে কি ধানের সাথে ধরো গম, সাপোজ ধরো গমের সাথে যদি আমি গমের সাথে যদি
রাইয়ের যদি আমি হচ্ছে হাইব্রিডাইজেশন করি সেখান থেকে কি পাই আমি, সেখান থেকে পাই আমি ট্রিটিকেল, ট্রিটিকেল নামক একটা উদ্ভিদকে আমি পাই। তাহলে এই গমের সাথে আমি যে রাইয়ের যে অপত্য জননটা করালাম, গমের সাথে যে রাই, দুটো জেনাস আলাদা, স্পিসিস তো আলাদাই, জেনাসও আলাদা। তো কি সেই জেনাস, দুটো আলাদা আলাদা জেনাস হলে কি হবে, ইন্টারোজেনেরিক, সেখান থেকে আমি ট্রিটিকেল নামক একটা নতুন একটা উদ্ভিদ পেলাম, যার কি গুণগত মান গম, এবং যার মধ্যে গমের এবং রাইয়ের দুটোরই হচ্ছে কোয়ালিটি থাকবে, গম এবং রাইয়ের দুটোরই জিন থাকবে। তো আমরা পড়লাম এবার সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এবার আমরা পড়বো কি হেটেরোজেনেসিস, হ্যাঁ হেটেরোসিস। পড়বো কি হেটেরোসিস। আচ্ছা, হেটেরোসিসটা কি? সংকরায়ন, হেটেরোসিস এক কথায় হাইব্রিড। হাইব্রিড মানে কি? হাইব্রিড মানে এই যে সংকরায়ন, আমরা যে সংকরায়নে পড়লাম যে এ একটা গাছ, বি একটা গাছ, এবার এ আর বি কে আমি যৌন জনন পদ্ধতিতে ওদের হচ্ছে সংকরায়ন করিয়েছে, হাইব্রিডাইজেশন হয়ে কৃত্রিমভাবে আমি হাইব্রিডাইজেশন হয়ে গেছে, করানো হয়েছে। তাহলে কি হবে, এ আর বি থেকে এ বি তৈরি হবে একটা নতুন উদ্ভিদ, যার মধ্যে এ এবং বি দুটোরই হচ্ছে কোয়ালিটি থাকবে, এ এবং বি দুটোরই জিন থাকবে। কিন্তু এই যে প্রসেসটা ছিল হাইব্রিডাইজেশন, আর যে এই যে প্রোডাকশনটা হলো এ এবং এ বি, এটা হচ্ছে কি হাইব্রিড। এ এবং বি এর হাইব্রিড কি এ বি, এ আর বি দ্বারা থেকে আমি এ আর বি এর থেকে আমি এ বি পেয়েছি, তাহলে এই এ বিটা হচ্ছে হাইব্রিড। আচ্ছা, আর এই এ বির মধ্যে এ এবং বি এই দুটোর থেকেই বেশি হচ্ছে, দুটোর থেকে বেশি গুণগত মান আছে, আরো বেশি অ্যাডভান্স, এ আর বি এর থেকে অ্যাডভান্স হচ্ছে এ বি। এই যে অ্যাডভান্সটা এ বি, এটাকেই বলে কি, এটাকে বলে হাইব্রিড ভিগার। কি বলে, হাইব্রিড ভিগার। আচ্ছা, তাহলে হেটেরোসিসটা কি? হেটেরোসিস হচ্ছে যদি হাইব্রিডের মানে এ বিটা হাইব্রিড, সেই হাইব্রিডের গুণগত মান যদি তাদের পূর্বপুরুষের থেকে বেশি হয়, তাহলে তাকেই আমরা কি বলি, হেটেরোসিস বলি বা হাইব্রিড ভিগার বলি। হেটেরোসিস গেল। তো এরপরে আমরা পড়ব পলিপ্লয়েডি ব্লিডিং। কি পড়ব? পলিপ্লয়েডি ব্রিডিং বা পলিপ্লয়েডি প্রজনন, লিখেই দিচ্ছি। পলিপ্লয়েডি প্রজনন কি এটা? তার আগে আমরা জানবো প্লয়েডিটা কি। পলিটা তো বুঝলাম যে পলি একটা আলাদা ওয়ার্ড, কিরকম ওয়ার্ড আলাদা, এখানে পলি আলাদা, প্লয়েডি আলাদা। প্লয়েডি বলতে কি বোঝায়? প্লয়েডি হচ্ছে ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম সেট, নাম্বার অফ ক্রোমোজোম সেট। তাহলে প্রত্যেকটা অফস্প্রিং এর বা প্রত্যেকটা অপত্যের কয় সেট করে ইয়ে থাকে, ক্রোমোজোম থাকে? 2 সেট, ম্যাক্সিমাম 2 সেট থাকে, অনেকের 1 সেট। মানে 1 সেট মানে এন, নাম্বার অফ সেট হচ্ছে এন, সেটা যত বাড়বে তার সামনের সংখ্যাটা বাড়তে থাকবে। মানে কি, এন কে আমরা কি বলি, এন কে আমরা বলি হ্যাপ্লয়েড, এন কে আমরা বলি হ্যাপ্লয়েড। আচ্ছা, তাহলে এই 2n কে কি বলি আমরা? 2n কে বলি ডিপ্লয়েড। 2n কে আমরা বলি ডিপ্লয়েড। সেরকম 3n, 3n কে কি বলি? ট্রিপ্লয়েড।
আচ্ছা 4n টেট্রাপ্লয়েড, সেরকম n এর সংখ্যা যত বাড়বে সেরকম আমাদের কি 5n হচ্ছে পেন্টাপ্লয়েড। আচ্ছা আর 6n হেক্সাপ্লয়েড। এই 6n হেক্সাপ্লয়েডের একটা এক্সাম্পল হচ্ছে কি আমাদের গম, গম হচ্ছে কি হেক্সাপ্লয়েডের একটা এক্সাম্পল। তো এই প্লয়েডি, প্লয়েডি মানে কি, প্লয়েডি হচ্ছে ক্রোমোজোম সেট অফ ক্রোমোজোম নাম্বার বা সেট অফ নাম্বারস অফ ক্রোমোজোম সেট, নাম্বার অফ ক্রোমোজোম সেট, এটা হচ্ছে কি নাম্বার অফ ক্রোমোজোম সেট হচ্ছে সেটা হচ্ছে প্লয়েডি। তো এবার কি এই পলিপ্লয়েডি, পলি তার মানে কি শুধু এন বাদ দিয়ে, এন টু এন এই দুটো জিনিস বাদ দিয়ে কি এই সবগুলো হচ্ছে কি পলিপ্লয়েডি, পলিপ্লয়েড সবগুলো হচ্ছে কি পলিপ্লয়েড। মানে কি এক বা দুই, দুই বা ততোধিক আছে, দুইয়ের থেকে বেশি আছে সবগুলোতে, তার মানে কি সবগুলো হচ্ছে কি পলিপ্লয়েড, তার মানে এরা কি পলিপ্লয়েডি। তাহলে এই সমস্ত উদ্ভিদের যদি ব্রিডিং করানো হয় তাহলে সেটা হবে কি পলিপ্লয়েডি ব্রিডিং, সেটা হবে পলিপ্লয়েডি ব্রিডিং। এই পলিপ্লয়েডির মধ্যে দুটো জিনিস আছে, কি আছে এই পলিপ্লয়েডির মধ্যে দুটো জিনিস আছে, এটা সরানো যাবে না রে, তুলবো একটু করে। আচ্ছা একটু মুভ করে দিচ্ছি উপরে। এই পলিপ্লয়েডির মধ্যে দুটো জিনিস আছে, একটা কি একটা হচ্ছে অটোপ্লয়েড, বাংলায় লিখি অটোপ্লয়েড, আর একটা হচ্ছে অ্যালোপ্লয়েড। আচ্ছা তো অটোপ্লয়েড আর অ্যালোপ্লয়েড কি জিনিস, অটো মানে কি বুঝতেই পারছো একা একা নিজের মধ্যে। তো অটোপ্লয়েডটা কি, সাপোজ ধরো এই ধরো এ সরি সরি ধরো ওই এ আর এ এ বি বি এই দুটোর আমি যদি ব্রিড করাই, দুটোর যদি ব্রিড করাই তাহলে কি হবে এ আর বি, এ বি থেকে কি আসবে এখান থেকে আসবে এ এ বি বি। আবার যদি আমি সেম ভাবে যদি এই এ এটাকে যদি আমি হাইব্রিডাইজেশন করাই তাহলে কি আসবে এ এ টু এন, এন থেকে টু এন হবে। আবার সেম ভাবে বিবি থেকে কি হবে বিবি বিবি, এন থেকে টু এন হবে। তাহলে কি এই যে এ এ সবগুলো শুধু একটাই প্রজাতি থাকলো, সেটা হবে হচ্ছে কি অটোপ্লয়েড, সেটা হবে অটোপ্লয়েড। এই বিবিটাও সেম ভাবে হবে অটোপ্লয়েড। আর এই যে এ এ বিবি এটার যদি এই যে এ এ বিবি এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যালোপ্লয়েড। অ্যালোপ্লয়েড মানে কি, তাহলে অ্যালোপ্লয়েডের মধ্যে ভিন্ন প্রজাতি থাকবে, ভিন্ন প্রজাতির প্লয়েডি লেভেল থাকবে, সেটা হচ্ছে কি অ্যালোপ্লয়েড। আর অটোপ্লয়েডটা হচ্ছে সেম প্রজাতি, সেটা হচ্ছে অটোপ্লয়েড। আচ্ছা তারপরে দেখি আমরা কি আছে, তারপরে আছে মিউটেশন ব্রিডিং বা পরিব্যক্তি
আচ্ছা, এরপর আছে আমাদের পরিব্যক্তি প্রজনন। কি আছে? কি রে, এগুলো সব চলে গেল তো। আচ্ছা, এরপরে তাহলে কি, এরপরে আছে হচ্ছে পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন ব্রিডিং। এরপরে আছে পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন ব্রিডিং। পরিব্যক্তি প্রজনন বা মিউটেশন ব্রিডিং, এটা কি জিনিস? মিউটেশন, মিউটেশন শুনে বুঝতে পারছো যে সেই উদ্ভিদটার মধ্যে কোনোভাবে আমি মিউটেশন দিয়ে দিয়েছি, সে বাইরে থেকে আমি জিন দিয়ে দেই বা কোনো তেজস্ক্রিয়তা বা কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হোক, আমি সেই উদ্ভিদটার মধ্যে কি মিউটেশন বা জেনেটিক্যালি মিউটেশন আমি সেই উদ্ভিদটার মধ্যে দিয়েছি। তাহলে কি সেটা হতে পারে কোনো রাসায়নিক, তাহলে কি কোনো কোনো রাসায়নিক পদার্থ বা কি হতে পারে কোনো তেজস্ক্রিয় পদার্থ, কোনো রাসায়নিক পদার্থ বা কোনো তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে আমি যদি কি কোনো একটা কোনো একটা উদ্ভিদকে, কোনো একটা বীজকে মিউটেশন করে দিতে পারি, কোনো একটা বীজের যদি আমি ভেতরের স্ট্রাকচার মানে জেনেটিক্যালি স্ট্রাকচার যদি আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে কি সেটা হচ্ছে মিউটেশন ব্রিডিং। আচ্ছা, তো এই মিউটেশন ব্রিডিং এর পরে আমরা আসবো সেটা হচ্ছে কি জিন টেকনোলজি বা জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, তো এই মিউটেশনটা করার জন্য কি আমাকে অবশ্যই এই জিন প্রযুক্তি বা জিন প্রযুক্তি বা জিন টেকনোলজির মাধ্যমেই সেই মিউটেশনটা করাতে হবে। যদি সেটা না করে তাহলে কি রাসায়নিক পদার্থ বলো বা তেজস্ক্রিয় পদার্থ বলো, সেটা আলটিমেটলি কাকে এফেক্ট করবে? সেই উদ্ভিদটার জিনকে, সেই উদ্ভিদটার মানে জেনেটিক অর্গানিজমকে, জিনকে এফেক্ট করবে। তো সেই জন্য কি আমার জিন প্রযুক্তি বা জিন টেকনোলজি এটাও হচ্ছে আমার একটা কি টাইপ, একটা টাইপ হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং এর। তো এই জিন প্রযুক্তির মধ্যে আমরা কি করি, কোন একটা উদ্ভিদের ভেতরের জিনের মধ্যে বাইরে থেকে কোনো জিনকে আমরা প্রবেশ করিয়ে দিই উদ্ভিদের ভেতরে, বা যেটা জেনেটিক্যালি মডিফাই হবে, সেই বাইরে বহিরাগত কোনো জিনের প্রবেশ যদি আমি করানো হয়, বহিরাগত কোনো জিন, বহিরাগত জিনের প্রবেশ করানো হয়, সেটা হচ্ছে কি জিন প্রযুক্তি। সেটার অনেক প্রসেস আছে, অনেক ভাবে আমরা সেই বাইরে থেকে জিনটাকে কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা শস্যের মধ্যে প্রবেশ করাতে পারি। তো এত কিছু তোমাদের লাগবে না এত ভেতরের ডিটেলসে। আচ্ছা, তো এতক্ষণ আমরা পড়লাম সেই প্ল্যান্ট ব্রিডিং এর কি পড়লাম, এতক্ষণ আমরা বললাম টাইপস বা কি কি রকমের হতে পারে বা কিভাবে কিভাবে আমরা করতে পারি, মেথড। আচ্ছা, এবার আমরা আসি সেই প্ল্যান্ট ব্রিডিং এর স্টেপ। অ্যাকচুয়ালি আমরা প্ল্যান্ট ব্রিডিংটা কি করে করব, কি জিনিস সেটা স্টেপস, স্টেপস অফ প্ল্যান্ট ব্রিডিং। কি প্ল্যান্ট ব্রিডিং এর স্টেপ কি, সেই প্ল্যান্ট ব্রিডিং এর স্টেপ কি কি আছে, সেই প্ল্যান্ট ব্রিডিং এর স্টেপ আছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট কি, এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট জিনিসটা কি, এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে বাইরের থেকে কোনো উদ্ভিদ, বাইরের থেকে কোনো উদ্ভিদ বা বাইরের থেকে কোনো গাছ বা গাছের কোনো অংশ, গোটা গাছ না হলেও সেই গাছের কোনো একটা পার্টিকুলার অংশ, ধরো কোনো গাছের পাতা বা কোনো গাছের মূল, কোনো গাছের ডাল
তো এই বাইরের থেকে কোনো একটা গাছের পাতা সেটাকে আগে আমরা কি করব, সিলেক্ট করব, মানে কি গাছ নির্বাচন। আচ্ছা, নির্বাচন হলো, প্রথমে আমরা কি সেই গাছটা অবশ্যই কি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত হতে হবে, কি তার মধ্যে কি স্পেশাল ক্যারেক্টার বা বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই আমরা সেই গাছটাকে প্ল্যান্ট ব্রিডিং এর জন্য সিলেক্ট করব। বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কোনো গাছ হতে হবে, তবে আমরা সেই গাছটাকে কি নির্বাচন করব প্ল্যান্ট ব্রিডিং এর জন্য। আর এক্সপ্ল্যান্ট হচ্ছে গাছের কোনো একটা অংশ। এক্সপ্ল্যান্টটা কি, এক্সপ্ল্যান্ট কি গাছের অংশ, গাছের কোনো একটা পার্টিকুলার পার্ট, সেটা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। তাহলে প্রথমে আমরা গাছ সিলেক্ট করলাম, এবার শুধু গাছের অংশটা সিলেক্ট করলে তো হবে না, সেটাকে গ্রো করতে হবে, সেটাকে বাড়তে হবে, সেটাকে আমরা কি করব, একটা নির্দিষ্ট কালচার মিডিয়ামে দেব। কালচার মিডিয়াম কি, কালচার মিডিয়ামে দেব, বা সেই গাছটার আমরা কি কালচার করব, সেই গাছের অংশটা আমরা কি করব, কালচার করব, সেই গাছটা যাতে গ্রো হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো, সেই গাছটাকে আমরা বড় করব, গাছের অংশটাকে। আচ্ছা, সেই গাছের অংশটাকে বড় করব, কালচার করব বা বড় করব। আচ্ছা, সেই গাছটাকে বড় করব, তারপরে সেই গাছটা তো বড় হলো, যদি সেই আমরা যেরকম মডিফাই গাছ চাচ্ছি, ব্রিডিং করার পরে আমরা যেরকম গাছ আশা করছি, যদি কালচার করার পর সেই গাছটা আমার মানে যেটা আমি চাচ্ছি সেটাই যদি আমি পেয়ে যাই, সেই গাছটাই যদি আমার হয়ে যায়, তাহলে আমি আর ফার্দার কোনো প্রসেসে যাব না। আর যদি সেই গাছটা আমার না হয়, তাহলে আমি সেটাকে কি করব, মডিফাই করব। এবার আমি কিসে মডিফাই করব, জেনেটিক্যালি মডিফাই করব। তার মানে কি, সেই সেই কালচার করা গাছটার মধ্যে আমি কি করব, বাইরে থেকে জিনকে প্রবেশ করাবো, জেনেটিক্যালি মডিফাই করব। আমি যে ক্যারেক্টার চাচ্ছি ওই গাছটার মধ্যে, সেই ক্যারেক্টার দিতে পারবে এরকম জিনগুলোকে ওই গাছের মধ্যে আমি প্রবেশ করাবো, তাহলে কি জেনেটিক্যালি মডিফাই করব। সেই গাছটাকে আমি কি করব, তারপর সেই কালচার করার পর সেই গাছটাকে জেনেটিক্যালি মডিফাই করব। তাহলে প্রথম আমি কি করলাম, একটা কোনো নির্দিষ্ট বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কোনো গাছ আমি বাছলাম, নির্বাচন করলাম, সেই গাছের কোনো একটা পার্টিকুলার অংশ যেখান থেকে গাছটা গ্রো করবে, একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি হবে, সেই অংশটাকে আমি গাছের সেই অংশটাকে আমি কি করলাম, একটা গ্রোয়িং মিডিয়ামে আমি দিলাম, সেই কালচার মিডিয়ামে আমি দিলাম, নির্দিষ্ট এনভায়রনমেন্ট বলো, সেটা কৃত্রিম অবশ্যই, আমি সেটা তৈরি করেছি, সেই মিডিয়ামে আমি দিলাম, সেখানে তাকে আমি বড় করলাম। যদি বড় করার পর আমার মনে হয় যে আমি যেরকম গাছ চেয়েছিলাম ব্রিড করার আগে, সেই গাছটা আমি যদি পেয়ে যাই, তাহলে তো অল অ্যান্ড গুড। আর যদি না পাই, তাহলে আমি সেটাকে কি করব, জেনেটিক্যালি মডিফাই করব। সেই গাছটার মধ্যে আমি বাইরে থেকে যেই জিনটার জন্য সেই গাছের মধ্যে ওই ক্যারেক্টারগুলো থাকবে, বা যেই জিনটার জন্য সাপোজ ধরো কোনো একটা গরু দিনে 1 লিটার দুধ দেয়। এবার যদি আমি চাই যে সেই গরুটা দিনে 50 লিটার দুধ দিক, তাহলে কি করতে হবে, সেই গরুটার মধ্যে আমাকে এমন কিছু জিন বা এমন কিছু জিনকে গরুটার মধ্যে দিতে হবে, যার জন্য কি তার ওই মিল্ক প্রোডাকশনটা বাড়ে, যার জন্য সে আরো বেশি পরিমাণে দুধ প্রডিউস করে। তো সেই জিনটাকে আমাকে সেই অর্গানিজম বা সেই ইন্ডিভিজুয়ালটার মধ্যে দিতে হবে, সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাই করলাম। আচ্ছা, এই যে এত প্ল্যান্ট ব্রিডিং করলাম, এত যে স্টেপ করলাম, তার একটা মানে প্রমাণ বলতে পারি, সেটা কি সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবটা কি ছিল, সবুজ বিপ্লব ছিল 1960 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই যে টাইম পিরিয়ডটা, সেটা সেই পিরিয়ডে মানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়েছে, মানে ফসল উৎপন্ন করা হয়েছে। কিসের মাধ্যমে করা হয়েছে ফসল উৎপন্নটা করা হয়েছে, উন্নত প্রথায় চাষ করে সেই ফসলের কোয়ালিটিকে বাড়িয়ে, আর হচ্ছে অবশ্যই প্ল্যান্ট ব্রিডিং তার মধ্যেও একটা ছিল আর কি, পেস্টিসাইড, মানে যেগুলো গাছের মেইন আর কি ক্ষতিকারক জিনিস পেস্ট, সেই উন্নত মানের পেস্টিসাইড ব্যবহার করে কি করা হয়েছিল, প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করা হয়েছিল, উন্নতি সাধন করা হয়েছিল কি এই ফসল উৎপাদনে। সেটা হচ্ছে কি ভারতের সবুজ বিপ্লব
ভারতে তথা বিশ্বে এটা সবুজ বিপ্লব নামেই পরিচিত, ওই 1960 থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, আর এই সবুজ বিপ্লবের জনককে, ভারতে হচ্ছে সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। MS স্বামীনাথন। আর এটা হচ্ছে ভারতে, ভারতের সবুজ বিপ্লবের জনককে, তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। আর সারা বিশ্বে এই সবুজ বিপ্লবের জনক হচ্ছে NE বার্লক। এই নাম দুটো তোমাদের মনে রাখতে হবে, NE বার্লক। এটা হচ্ছে সারা বিশ্বে। ওয়ার্ল্ডে সবুজ বিপ্লবের যদি জনক কখনো পরীক্ষায় আসে তাহলে হবে NE বার্লক, আর যদি ভারতে আসে তাহলে হবে MS স্বামীনাথন। তো এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। আর মনে রাখতে হবে এই যা যা হলো তার মধ্যে এই বড় প্রসেস হিসেবে কোনোটাই হয়তো তোমাদের পরীক্ষায় থাকবে না। পরীক্ষায় হয়তো থাকবে হেটারোসিসের সংজ্ঞা, হাইব্রিড ভিগার কি, বা হয়তো থাকতে পারে যে ইন্টারোস্পেসিফিক হাইব্রিডাইজেশন বা ইন্টারোজেনেরিক হাইব্রিডাইজেশন, এগুলো এই টার্মগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই টার্মগুলো মনে রাখতে হবে। আর এরপর আমরা পড়বো এই প্ল্যান্ট ব্রিডিং এর যে, আর প্ল্যান্ট ব্রিডিং না, এই যে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আর দুটো জিনিস বাকি থাকবে। এক হচ্ছে টিস্যু কালচার, আর এক হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এই দুটো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।